নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি আলো অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আর মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলোকে নিয়ে অর্থাৎ প্রমাণগুলোকে নিয়ে ডিসকাশন করব। তোমরা অনেকেই বলছিলে আলো চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও আনতে, তো এটাই আমি নিয়ে এলাম। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে যে আমি পুরো ডিটেলসে যাব না, যেইটুকু তোমাদের জানতে লাগবে, যেটুকু তোমাদের দরকার পরীক্ষার জন্য আমি খালি সেইটুকুই পড়াবো। জানি ভিডিও লেন্থ একটু হয়তো বড় হয়ে গেছে, তবু কিন্তু আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যদি পুরো ভিডিওটা দেখেছো, তারপর তোমাদের আলো চ্যাপ্টার যে এই প্রমাণগুলো আছে আর যে কনসেপ্টগুলো আছে, এগুলোতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর লাস্টে একটা ছবি করাবো, যে চিত্রটা তোমাদের আঁকতে দেবে, ব্যাস। আর অঙ্কগুলো আমি এর পরের পার্টে করাবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এটা কি হলো? এটা এখানে প্রতিফলন হলো। এখানে লিখলাম প্রতিফলন। এটা কি হলো? এখানে এটা প্রতিফলন হলো। আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস কি হয়, শোষণ হয়। এই কাঁচ ফলকটা কিছুটা শোষণ করে যখন এখান থেকে আলোটা এসছে, আলোটা এসে যখন আবার ওখানে ব্যাক করছে, লঘু মাধ্যম থেকে আলোটা আসছে, আবার সেই লঘু মাধ্যমে যখন ব্যাক করছে, তখন এই কাঁচ ফলকটা কিছুটা আলো শোষণ করবে। ঠিক আছে? তো এখানটা কি হচ্ছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে শোষণ হচ্ছে, এখানে শোষণ হচ্ছে। তাছাড়াও আরেকটা জিনিস হবে, কি হবে? আলো রশ্মিটা এই যেখান থেকে প্রতিফলিত হচ্ছে, এটা কি এই বরাবর আসা উচিত, এই বরাবর তো আসা উচিত, কিন্তু এটা কি হবে, যদি আমরা এখানটা একটা অভিলম্ব আঁকি, এই যে এখান দিয়ে, এখান দিয়ে যদি আমরা এইভাবে যদি একটা অভিলম্ব করে দিই, তখন কি হবে, এটা একটু বেঁকে যাবে। এই অভিলম্বের উপর একটা শোষণ হবে, অভিলম্ব নিজেও একটা শোষণ করে, বা মানে একটা বাধার সৃষ্টি হবে। সেই বাধার সৃষ্টির জন্য কি হবে, এটা এইভাবে বেঁকে যাবে, মানে এখানে চলে আসবে। এটা কি হচ্ছে বলতো, এটা এটা হচ্ছে প্রতিসরণ। জানি জানি এখন তোমরা বলবে যে এটা প্রতিসরণের পার্টটা তো একটু পরে, কিন্তু আমি এখানে আমি ওয়ান শটে বুঝিয়ে দিচ্ছি যে আলোর প্রতিফলনটা কি আর আলোর প্রতিসরণটা কি। ঠিক আছে? এটা কি, এটা কখন হবে, এটা তখন হবে বায়ু মাধ্যমে। ধরে নিচ্ছি এটা বায়ু মাধ্যমে হচ্ছে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমে যখন লঘু থেকে ঘন মাধ্যমে যখন আসবে, তখন কি হবে, আলোটা আলো রশ্মিটা যে সোজা না এসে একটু বেঁকে যাবে বা একটু ঝুঁকে যাবে। এটা মানেটা কি, প্র্যাকটিক্যালি দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় একটু ভাবো যে যখন তুমি জলের মধ্যে পাথর ছোড়ো, ওই পাথরটা কি হয়, ওর পাথরের স্পিডটা একটু কমে যায় না, ওটা একদম স্পিডে ঢুকে যায়? তুমি এটা ভালো চিন্তা করবে, স্পিডটা একটু কমে যায়, ওটা নুয়ে নুয়ে ঢোকে, নাকি একদম রকেটের মতো ঢুকে যায়? সেটা তো হয় না, স্পিডটা কমে যায়। এখানেও ঠিক ওটাই হচ্ছে। আলোক রশ্মি যখন এখানে আসছে, এই অভিলম্বের জন্য আলোক রশ্মি যেটা সোজা বেরিয়ে যাওয়ার কথা, এটা একটু বেঁকা ভাবে বেরোবে, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আর এই আলোক রশ্মি যখন অবিলম্বে যদি না থাকে, তখন আলোক রশ্মি কি এখান থেকে এসে এখানে যখন ব্যাক করছে, এটাকে বলছে প্রতিফলন। ঠিক আছে? এবার এখানে কয়েকটা জিনিস জানতে হবে। এটার জন্য আমি কি করছি, এখানে এগুলোকে নাম দিচ্ছি। এটা নাম দিচ্ছি আমি এম, এটা দিচ্ছি এম ড্যাশ, এটা দিচ্ছি এন, এটা দিচ্ছি এন ড্যাশ। ঠিক আছে? এবার এখানে তোমাদের এগুলোকে জানতে হবে এটা কি, এবার আমি এগুলো বলছি। এটাকে নাম দিচ্ছি আমি ই পয়েন্ট, এটাকে নাম দিচ্ছি কিউ পয়েন্ট। আলোক রশ্মিটা আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আপতিত রশ্মি। ঠিক আছে? এটাকে এখানে সাইডে লিখে রাখো, ইকুয়াল টু, যা যা বলছি এগুলো খাতার মধ্যে লেখো। এটা হচ্ছে আপতিত রশ্মি। এবার যে ও বিন্দু থেকে আবার যে কিউ বিন্দুতে যখন আলোটা গেল, মানে এই যে রশ্মি, এটা কি, এটা হয়েছে প্রতিফলিত রশ্মি। তো এটাকে এখানে লিখে রাখো ও কিউ, এটা হলো প্রতিফলিত রশ্মি। এম এম ড্যাশ, এটা কি, এটাকে মেরুও বলতে পারো, কিন্তু যেহেতু এখানে আমরা এটা কি নিয়েছি, এটাকে আমরা কাঁচ ফলক ধরেছি, সেজন্য এটা আমরা কি বলবো, প্রতিফলিত তল। প্রতিফলিত তল মানে কি, যে তলের উপর আলো প্রতিফলন করে সেটা হচ্ছে প্রতিফলিত তল। এই যে আলোটা এখানে আসছে, প্রতিফলন করে আবার ওখানে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলক তল বা প্রতিফলিত তল। তো এম এম ড্যাশটাকে আমরা লিখবো প্রতিফলিত তল। এন এন ড্যাশ, এটা কি, এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে? এটাকে বলবো আমরা অভিলম্ব। এই যে আপতিত রশ্মির সাথে অভিলম্বের সাথে যে কোণটা হচ্ছে, এটা হচ্ছে আই, আর এই যে কোণটা হচ্ছে, এটাকে আমি ধরলাম আর। এবার এই যে আই, এটা কি, এটা হচ্ছে আপতন কোণ। আপতিত রশ্মি ছিল না, এই পি আর ওটা আপতিত রশ্মি, তো এটা হচ্ছে অভিলম্ব। এটা অভিলম্বের সাথে যে কোণটা করেছে, এটাকে বলা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে আইটা কি, এটা হচ্ছে আপতন কোণ।
আর এই যে আরটা আছে এটা কি, এটা কি ছিল, এটা ছিল প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি ছিল, সেই জন্য এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আপতিত রশ্মি যে এখান থেকে এই পয়েন্টে এসে যে এখানে যে প্রতিফলন হয়ে যাচ্ছে, তো এই যে ও বিন্দুটা এটা হচ্ছে আপতন কোণ, এটাকে মনে রাখো, এটাকেও লিখে রাখো। এটা কি লিখবে, এটাকে লিখবে আপতন কোণ, ঠিক আছে। তোমরা একটা খাতাতে লেখো, এখানে দেখো আমার এখানে জায়গা নেই সেজন্য আমি বলছি। আলোর প্রতিফলনের প্রথম সূত্রতে কি বলা হয়েছে, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত এই অভিলম্বের সঙ্গে সর্বদা একই সমতলে থাকে। এ দেখো একটাই সমতলে তো আছে, দেখো একটাই সমতলে আপতিত রশ্মিও আছে, প্রতিফলিত রশ্মিও আছে, আর অভিলম্বটাও আছে। এখানে ওটাই বলেছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের ওপর সর্বদা একই আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, এই যে আপতন কোণ আর এই প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, যেটা আমি তোমাদেরকে এখনই বলছিলাম। আপতন কোণ আই আর আর সর্বদা সমান হবে। এটা কখন হবে, আলোর প্রতিফলনের সময় হবে। এবার এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে কোণ যে কাউন্ট করে, এখানে অনেকে এটা ভুল করে। কি করে, ধরো তোমাকে আপতন কোণ যদি 30 ডিগ্রি বলে, তো প্রতিফলন কোণ তো তোমার 30 ডিগ্রি হবে। এবার অনেকে এটা ভুল করে এখানে কোণটা এঁকে দেবে। এটা তোমরা মনে রাখবে, কোণ সবসময় কোথা থেকে হবে, এটা তোমাদের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাই ভুল করে। এটাকে আমি এটা বলছি, কোণ সবসময় এই যে অভিলম্ব আছে, অভিলম্বের সাথে কোণটা হবে, মানে কি কোণ সবসময় এই দিক থেকে হবে, ঠিক আছে। আপতন কোণ যদি বলে তো এদিক থেকে হবে, প্রতিফলন কোণ বললেও এদিক থেকে হবে, কিন্তু এই অভিলম্বের সাথে হবে, এটার সাথে হবে না, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে, প্রতিফলিত তলের সাথে কোণ হবে না, অভিলম্বের সাথে কোণটা হবে, সবসময় এই অভিলম্বের সাথে হবে। এটা যদি এটাকে যদি বলে 30 ডিগ্রি, সাপোজ এটা বলো 30 ডিগ্রি, তাহলে এখানে এই প্রতিফলন কোণটাও 30 ডিগ্রি হবে। এখানে যদি 45 ডিগ্রি বলে, তো ওটাও 45 ডিগ্রি হবে। এবার ধরো কি সাপোজ বললো যে এখানে 30 ডিগ্রি, এটাকে বলে দিল 30 ডিগ্রি, এবার তুমি ওখানে 30 ডিগ্রি যদি বোঝাও না, এটা ভুল হয়ে যাবে। কেন, এটা আপতন কোণ তো বলেনি, ছবি যদি দিয়ে দেয় তখন বলছি, যদি ধরো কি ছবি তোমাকে দেওয়া থাকে, এটা আপতন কোণ এখানে বলেনি, আপতন কোণ তো এটা তো আপতন কোণ নয়। এখানে যদি 30 ডিগ্রি বলে, তো এটা 30 ডিগ্রি হবে না। তোমার তখন কি করতে হবে, তখন তোমার এটাকে বার করতে হবে, এই আয়ের মানটা বার করতে হবে। এই 30 ডিগ্রি নয়, 30 ডিগ্রিটা হবে না। কি করে বার করবে, অভিলম্ব বলেছে, লম্ব মানে কত, লম্ব মানে হয়েছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তোমার এখানে কত বলে দিয়েছে, 30 ডিগ্রি বলে দিয়েছে, তো 90-র সঙ্গে 30 মাইনাস করলে কত হয়, 60 ডিগ্রি হয়। তো এই 60 ডিগ্রিটা হয়েছে আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ তোমার কত হবে, 60 ডিগ্রি। তোমাকে এইভাবে তোমাকে করতে হবে, এটা যেন ভুল না হয়। গলীয় দর্পণে দেখাতে হতো, কিন্তু আমি গলীয় দর্পণ এখানে আর দেখালাম না। তোমার কখনো এটা বলা হবে না যে আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এমনি কখনো বলবে না। তোমার খালি বলবে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। তো তোমাকে এইভাবে বুঝালাম কেন, এইভাবে বুঝতে সুবিধা হবে। ওই তোমার দর্পণ এঁকে ওইভাবে তোমার বুঝতে যদি অসুবিধা হয়, তো তুমি ওখানে সূত্রটা লিখবে কি করে, সেই জন্য আমি এটা শর্টকাটে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি দেখিলাম। গলীয় দর্পণের মুখ্য ফোকাস দূরত্ব তোমরা জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, একটু সামারাইজ করে দিচ্ছি, যে এটা উত্তল অবতল দুটো দর্পণের ক্ষেত্রেই হয়। তো আমি অবতল দর্পণের ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে। এটা দেখো, এই ধর একটা অবতল দর্পণ আছে, ঠিক আছে, এই ধর একটা অবতল দর্পণ আছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এইভাবে দর্পণটার দিকে আপতিত হচ্ছে, এটা তোমরা ধরো। এবার এই যখন বলছে যে মুখ্য ফোকাসটা কি আসলে, এটা কি হবে, যে আপতিত হওয়ার সময় যখন প্রতিফলন হবে, এবার এই প্রতিফলনের পরে কি হবে, রশ্মিগুলো প্রধান অক্ষের একটাই বিন্দুতে, মানে একটা প্রধান অক্ষের একটা উপর একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে সব রশ্মিগুলো একসঙ্গে মিলিত হবে, এটাই হয়েছে ব্যাপারটা। এই যে প্রধান অক্ষ, ধর রশ্মিগুলো এই যে এইভাবে, ধর এটা আসছে এইভাবে, এটা আসছে এভাবে, আসছে এভাবে, এই একটা নির্দিষ্ট পয়েন্টে এইভাবে মিলিত হচ্ছে, ঠিক আছে, এইভাবে মিলিত হচ্ছে, এই পয়েন্টটাতে মিলিত হচ্ছে। এই যে পয়েন্টটা হচ্ছে, এটাই হয়েছে ফোকাস দূরত্ব। সরি, এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা, এটাই হয়েছে ফোকাস, এটাই হয়েছে ফোকাস, মুখ্য ফোকাস, এই পয়েন্টটা। এবার এই ফোকাস দূরত্বটা কি, ফোকাস দূরত্ব হয়েছে এই দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে, দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলা হয়। অনেক সময় ফোকাস দূরত্ব না বলে ফোকাস দৈর্ঘ্য বলে দেয়, সেই জন্য আমি ফোকাস দৈর্ঘ্যটাও লিখে রেখেছি। তো ফোকাস দূরত্ব তোমরা বুঝলে, এই যে ফোকাস মুখ্য ফোকাসের সঙ্গে মেরু কোনটা, এই যে এইটা হচ্ছে মেরু, এই পয়েন্টটা, মানে যেখানে অবতল, এই যে অবতল দর্পণের থেকে যেখানটা
আলোক রশ্মি গুচ্ছটা যেখানে অবতল দর্পণের সঙ্গে মিলিত হচ্ছে যে জায়গাটা, সেটা হয়েছে মেরু। ঠিক আছে, ওই মেরু বিন্দু থেকে যে মুখ্য ফোকাস এই যে দূরত্বটা এটাই হয়েছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এবার আমি যে প্রুফটা দেখাবো না, এই প্রুফটা মাধ্যমিক 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের বেলায় কিন্তু আসার চান্স অনেক বেশি আছে, যত পারো স্টার মেরে রেখে দাও, এটা কিন্তু তোমাদের বেলায় আসতে পারে। তো সেটা আমি এবার দেখাচ্ছি। এটা কি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এবার এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে এই যে ডেরিভেশনটা, মানে এই যে সম্পর্কটা, এটা কি, এটা আমাদেরকে জানতে হবে। এটা কি আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হয়েছে F = R/2 বা R = 2F। এইটাকেই আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু এমসিকিউতেও আসে, এমসিকিউতেও দিয়ে দেয় যে কি বলে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, ব্যাস ABCD অপশন দিয়ে দিল, যেটা তোমার মনে হয় অপশনে এটা থাকলে এটাকে করে আসবে। এমসিকিউতেও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের সাজেশনেও কিন্তু এটা দেওয়া আছে। এবার আমি এই প্রমাণটা করছি, দেখো কি করবে। প্রথমে দেখতে হবে দর্পণটা কি বলেছে। দর্পণ কি বলেছে? অবতল দর্পণ বলে দিয়েছে। এবার অবতল দর্পণের এবার আমরা এখানে আঁকছি। এই ধরো একটা অবতল দর্পণ এখানে আমি আঁকলাম এইভাবে। এই ধরো আমি এই যে অবতল দর্পণটা আঁকলাম, ঠিক আছে। এবার এটাকে একটা নাম দিচ্ছি, আমি এটার নাম দিচ্ছি এম আর নাম দিচ্ছি এম ড্যাশ। ঠিক আছে, এম আর এম ড্যাশ মিলে একটা অবতল দর্পণ। এখানে লিখতে পারো, এখানে লিখবে, এখানে আমরা একটাই আলোক রশ্মি গুচ্ছ ধরছি, এইভাবে যাচ্ছে ধরো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ একটা যাচ্ছে। এটা নাম কি? এটা আমি নাম দিচ্ছি PA। ঠিক আছে, PA নাম দিলাম। এখানে লিখতে পারো যে PA হলো একটি সমান্তরাল আলোক রশ্মি। তো এখানে ফোকাস দৈর্ঘ্য দেখাতে গেলে আমাদেরকে আরেকটা আলোক রশ্মি আঁকতে হবে। তো এটা আমি ধরো একটা আঁকলাম, এইভাবে আলোক রশ্মি আঁকলাম। এবার এখানে কি করতে হবে আমাদেরকে? ফোকাস দৈর্ঘ্য তো দেখাতেই হবে, বক্রতা ব্যাসার্ধটাকেও দেখাতে হবে। এখানে যে আমি যে আলোক রশ্মিটা আঁকলাম PA হলো একটি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, এবার এখান থেকে কি হবে? এখান থেকে এই যে A পয়েন্ট থেকে ফোকাসের মধ্যে আলো প্রতিফলিত হবে। ঠিক আছে, তো এই যে সমান্তরাল আলোক রশ্মিটা যাচ্ছে PA, এই বিন্দুতে গিয়ে এখানে কি হবে? এই বিন্দুতে গিয়ে ফোকাসের দিকে আপতিত হবে। এই বিন্দুতে গিয়ে ফোকাসের দিকে আপতিত হবে। তো এবার এটা এখানটা দেখাচ্ছি আমরা এইভাবে, এটাকে এইভাবে ফোকাসে আপতিত হবে। এটাকে আমরা ধরলাম ফোকাস বিন্দু, সরি ক্যাপিটাল F কেন বললাম, স্মল f করতে হবে। হ্যাঁ, এটাকে ফোকাস বিন্দুতে এটা আপতিত হলো। এই বিন্দু থেকে রশ্মিটি আপতিত হয়ে এই ক্যাপিটাল F করতে পারো, এখানে স্মল f করতে পারো, ক্যাপিটাল F করলাম। প্রতিফলিত হচ্ছে। বক্রতা ব্যাসার্ধ করার জন্য কি করতে হবে? আমাদেরকে একটা অভিলম্বর দরকার আছে। এটা ধরো আপতন কোণ। ঠিক আছে, এটাকে ধরো প্রতিফলন কোণ। এখান থেকে তো আপতন হচ্ছে, এখান থেকে আপতিত হচ্ছে, এখান দিয়ে আবার প্রতিফলিত হচ্ছে, মানে এখান দিয়ে আলোটা যাচ্ছে, এখান দিয়ে আলোটা গেল আপতিত হয়ে আবার এখানে প্রতিফলিত হয়ে গেল। এবার আমাদের কি লাগবে? একটা অভিলম্ব লাগবে। আমরা যে অভিলম্ব এঁকে দিচ্ছি না, তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবো। তো এখান দিয়ে আবার আমরা অভিলম্ব আঁকবো। এটা একটু বড় করে না, অভিলম্ব এর ঠিক মাঝ বরাবর দিয়ে আঁকতে হবে, খুব সাবধানে। তোমরা স্কেল দিয়ে করবে, আমি এখানে হাতেই করছি। কি করবো বলো? যাই একটু টেরে গেল, যাই হোক এখানটা হবে। এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এই C বিন্দুটা হলো বক্রতা ব্যাসার্ধ। এখানটা লিখতে পারবে। তো আমাদের লিখতে হবে AC হলো দর্পণের অভিলম্ব। ঠিক আছে, এটা লিখলে এবার লিখতে হবে যে C বিন্দুটি হলো C বিন্দুটা কি? C বিন্দুটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ বলে দাও না। C বিন্দুটা কি এখানে হবে? C বিন্দুটা এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র। এর যে বৃত্তটা, এই যে লেন্সটা, এটা তুমি যদি পুরো বৃত্ত ধরো, এটা তুমি বৃত্ত ভাবো, কেন্দ্র কাজ করছে C। তো এখানে হবে সিটা হবে বক্রতা কেন্দ্র। এবার ফোকাস দূরত্ব বার করার জন্য আমরা কি করব? এই যে এটা এই মেরুটার নাম দেবো আমরা O। এখানে O মেরু নাম দিলাম। ফোকাস দূরত্ব কত এখানে? OF। আমি বলছিলাম এটা ফোকাস, এটা যদি মুখ্য ফোকাস হয় তাহলে ফোকাস দূরত্বটা এখানে OF হবে, যেটা আমরা পড়েছিলাম। তো এখানে লিখে দাও ফোকাস দূরত্ব
সমান এখানে কি হবে ও এফ। বক্রতা ব্যাসার্ধটা কি হবে, বক্রতা ব্যাসার্ধ কত হবে এখানে ওসি, এখানে হচ্ছে ও এফটা হয়েছে বক্রতা ব্যাসার্ধ, এখানে ওসিটা হয়েছে এফ। আর ফোকাস দূরত্ব মানে বলেছে মানে এফ বলেছে, ঠিক আছে। এখানে এফ আর এখানে আরো বসাতে পারো, কিন্তু এখন আমি ওগুলো বসাচ্ছি না, ঠিক করে দেখতে হবে আমি কি করছি, ঠিক আছে। আমাদের কি করতে হবে প্রমাণটা করতে গেলে, ঠিক করে দেখো, এখানে পি এ হয়ে গেল, এ এফ হয়ে গেল, আর এখানে মধ্যেখান দিয়ে যে এই অভিলম্বটা গেছে এটা কি কাজ করছে, ঠিক দেখো অ্যাঙ্গেলগুলো, দেখো অ্যাঙ্গেলগুলো কিন্তু একই আছে। এখানটা আমরা কি করব, আলোর প্রতিফলনের সূত্রটাকে করব, সেকেন্ড সূত্রটা, ঠিক আছে। সেকেন্ড সূত্রটা কি ছিল, ওটা ছিল আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তো এবার আমরা ওটাই করব, এখানে লিখবো আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী। ওয়ার্ল্ড কম্পিউটার এডুকেশন সেন্টার, এখানে এভলিউশন অফ কম্পিউটার্স, ডেটা রিপ্রেজেন্টেশন, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, প্রোগ্রামিং ইন সি, প্র্যাকটিক্যাল এমএস উইন্ডোজ, ফ্লোচার্ট, কোডিং, এক্সিকিউটেশন ইত্যাদি এখানে শেখানো হয়। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এই সেন্টারের সঙ্গে যোগদান করতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ টাইম উই উইল গিভ ইউ এ ভেরিফাইড প্রাইভেট সার্টিফিকেট অ্যান্ড আই পুট আওয়ার সেন্টার অ্যাড্রেস ইন গিভেন বেলো। আপতন কোণ এখানে কোনটা ঠিক করে ভাবো, আপতন কোণে যেটা আপতিত হচ্ছে রশ্মি হয়েছে এইটা, এটা হচ্ছে অভিলম্ব কোণ, এটার সাথে হবে, কিন্তু এই কোণটা কত সেটা আমরা এখনো জানি না। আপতন কোণ কি, কোণ পি এ সি, ঠিক আছে, কোণ পি এ সি আপতন ফলন কোণ। তাহলে এখানে কোণ পি এ সি হচ্ছে প্রতিফলন কোণ কোনটা, প্রতিফলন কোণ হচ্ছে এইটা, এইটা হয়েছে প্রতিফলন কোণ, এটা হয়েছে আই আর এটা হয়েছে আর, তাহলে এটা কোণ সি এ এফ, এটা হবে কোণ সি এ এফ। পি এ এই আলোক রশ্মিটা এই এইখানে বক্রতা ব্যাসার্ধ আর এই মেরুর সঙ্গে দেখো একদম সমান্তরালে আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারি আমরা যে পি এ সমান্তরাল সমান্তরাল ও সি, ও সিও লিখতে পারো সিও লিখতে পারো, পি এ সমান্তরাল সিও। আর এই যে এ আর সি আছে এটা কি করছে, এই যে দুটো, এই দুটোর মধ্যে এটা বেরিয়ে গেছে, মানে বাধার সৃষ্টি করছে। বাধা বলতে একদিক থেকে ভেদের সৃষ্টি করছে, সেই জন্য এসিটা হয়েছে ভেদক, মানে অভিলম্বটা এখানে ভেদক। এখানটা লিখতে পারো, এখানে লিখবে এসি ভেদক। কোন সিএএফ আর কোন এসিএফ কিন্তু পুরোপুরি এক, এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে ত্রিভুজ এসিএফ, কেন এটা একটা ত্রিভুজই আছে, এসিএফ এর কোন, এটা কি সিএফ ছিল, পিএসি আমার সিএফ করেছিলাম, তো এখানে কোন সিএফ এটা সমান আছে কি, দেখো সিএএফ কোনটা যা আছে আবার এসিএফ এই কোনটাও একই আছে, সেই জন্য এটা সমান লিখতে পারি আমরা কোন এসিএফ। এখানে আর আরেকটা জিনিস দেখো এবার, কোন এই যে কোন বলছি সরি, এই যে ত্রিভুজ এসিএফ যে আছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না, ঠিক করে দেখো, এই এসি বাহুটা দেখো আর এই এএফ বাহুটা দেখো, দুটো বাহু সমান, খালি সিএফ বাহুটা আলাদা হয়ে গেছে, সেই জন্য এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এসিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হলো, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু সিএফ, এফ ইকুয়াল টু সিএফ, এটা আমরা এখান থেকে পেলাম। এবার এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখো, এই যে এ পয়েন্ট আর ও পয়েন্ট এই দুটো কিন্তু খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে খুব নিকটবর্তী হয়ে যাচ্ছে। কেন, এই দুটো পয়েন্ট নিকটবর্তী যদি হয় তার তখন কি হবে না, তখন এফ আর মানে এফ আর ও এফটা সমান হয়ে যাবে, নিকটে থাকলে এফ আর ও এফটা সমান হবে। তাহলে এখানটা আমরা কি করবো দেখো, লিখবে যেহেতু এ ও ও নিকটবর্তী হওয়ায় এফ সমান লিখবে ও এফ। এবার ও এফটা এখানে লিখতে পারবে, ও এফ সমান লিখতে পারবে এখানে সিএফ। এবার ঠিক করে দেখো, এই যে সিএফটা আছে, সিএফ সিএফটা দেখো যতটা আছে, ও সিটাকে ভালো করে দেখো দাদা, এই সিএফটা, এবার সিএফটা আমাদেরকে বার করতে হবে, সিএফটা কি করতে হবে আমাদের, ঠিক করে দেখো, সিএফ যতটা আছে
এই যে গোটাটা কত, গোটাটা হয়েছে সিএফ, সিএফ বার করতে বলেছে। এবার আমরা সিএফ বার করবো কি করে, দেখো এই গোটাটা কতটা আছে, গোটাটা হয়েছে ওসি, গোটাটা হয়েছে ওসি, এটা হয়েছে বক্রতা ব্যাসার্ধ আর ওটা হয়েছে মেরুবিন্দু, এটা হয়েছে গোটাটা ওসি। আর ফোকাস ফোকাস বলি সরি, মুখ্য ফোকাস কোনটা, এফ। তাহলে সিএফটা হচ্ছে এইটুকু আর এই গোটাটা হচ্ছে ওসি। তাহলে এখানে সিএফটা কত হবে, ওসি এর অর্ধেক হবে, ওসির অর্ধেক হবে তো। আরে বাবা দেখো না, এটা সিএফ যতটা আছে, এই যে সরি ওসি যতটা আছে, সিএফ তো তার অর্ধেকই তো আছে, তো এটা কি হবে, ওসির অর্ধেকটা হবে, তার মানে হাফ ওসি হবে, হাফ ওসি হবে। এবার ভালো করে দেখো, এখানে দেখো ফোকাস দূরত্ব আমরা কি লিখেছিলাম, ওএফ, আর বক্রতা ব্যাসার্ধ আমরা কি লিখেছিলাম, ওসি। ঠিক আছে, তাই ফোকাস দূরত্ব মানে তো কি, ফোকাস দূরত্বটা স্মল এফ দিয়ে আমরা চিহ্নিত করি, আর বক্রতা ব্যাসার্ধটা আমরা কি করি, স্মল আর দিয়ে চিহ্নিত করি। তো ওটাই এখানে করব, এখানে লিখবো এফ ইকুয়াল টু আর বাই টু, অতএব আর ইকুয়াল টু 2f। এখানে লিখে দেবে ব্র্যাকেটে, ব্র্যাকেট এখানে লিখে দেবে যেহেতু এফ সমান হয়েছে, এখানে এখানে লিখে দেবে যেহেতু এফ সমান ও এফ আর আর সমান ওসি। আর এখানে যদি পারো এখানে তো ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এটা ফোকাস, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য আর এটা হয়েছে বক্রতা ব্যাসার্ধ, এটা লিখে দেবে। ঠিক আছে, তো এটা এখন প্রুফড হয়ে গেল এটা। তবে অনেক স্কুলের টেস্টে এই কোশ্চেনটা দিয়েছে, আর এই বছরের জন্য তোমাদের ইম্পর্টেন্টও আছে, আমাদের সাজেশনের মধ্যেও দেওয়া আছে, তাই আমি এটাকে আবার করিয়ে দিলাম। দেখো তোমরা অনেকেই বলবে যে রিয়ার ভিউ মিরর ওগুলো আমি কেন পড়ালাম না, কেন ওগুলো সবাই জানে, তোমরা অলমোস্ট জানো, সেই জন্য আমি ওটা আর পড়ালাম না। কেন, এটা ওয়ান শর্ট ভিডিও, ওগুলো যদি পড়েছি তো অনেক বড় হয়ে যাবে। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে দুটো জিনিস মনে রাখবে, ওখানে ওখানে সাধারণত এমসিকিউ করে, এমসিকিউ যত না করে তার থেকে বেশি করে শূন্যস্থান পূরণ করে, আর না হলে তোমাদের এমনি ডাইরেক্ট শর্ট কোশ্চেন দিয়ে দেয়, ভিএসএ কিউ দিয়ে দেয়। তো ওটা করতে গেলে কি করতে হবে, তোমরা মনে রাখবে যে যে গাড়ির রিয়ার ভিউ মিররে মানে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, ওটা অবতল দর্পণ। ব্যাস এই দুটো মনে রাখবে, রিয়ার ভিউ মিররে উত্তল দর্পণ আর গাড়ির হেডলাইটে অবতল। এইটুকু যদি মনে রাখো ব্যাস, ওখান থেকে তোমার যেই কোশ্চেন দিক তুমি বানিয়ে বানিয়ে আলোর প্রতিফলনের জন্য এই করে হোক তুমি লিখতে পারবে, তুমি যে করে হোক ওটা লিখতে পারবে তুমি আলোর প্রতিফলনে। তো আলোর প্রতিফলনের সূত্রগুলোকে, দুটো সূত্র বোঝার জন্য আমাদেরকে আগে কাজ ফলকটা করতে হবে। এই ধরো একটা কাঁচ ফলক আমি আঁকলাম, ঠিক আছে, এটার নাম দিচ্ছি এম, এটার নাম দিচ্ছি এম ড্যাশ এম, ঠিক আছে, আর এইটার নাম দিচ্ছি এন এন ড্যাশ। এতদূর ক্লিয়ার? এটা দিচ্ছি লঘু মাধ্যম আর এটা দিচ্ছি ঘন মাধ্যম, এখানে করে দিচ্ছি ঘন মাধ্যম, ঠিক আছে। এবার এখান থেকে ধরো রশ্মি এইভাবে আপতিত হলো, এইভাবে কাজ ফলকের উপর আপতিত হলো রশ্মিটা, ঠিক আছে, এইভাবে আপতিত হলো। প্রতিফলনে কি হয়েছিল, প্রতিফলনে রশ্মিটা আপতিত হয়ে ওইদিকে প্রতিফলিত হয়ে গেছিল, এখানে কিন্তু সেটা হবে না। এখানে কি হবে, এখানে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে যাবে। কিন্তু কি হয় প্রতিসৃত হবে, এবার এটা দেখাচ্ছি, দেখো এটা কি, এটা সোজা চলে যাওয়ার কথা, প্রতিসৃত হয়ে সোজা চলে যাওয়ার কথা এইভাবে, কিন্তু এখানে কি হবে, এখানে সোজা যাবে না। কেন যাবে না, এই অবিলম্বের জন্য। এটা আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, অবিলম্ব যদি থাকে তো ওখানে বাধা পেয়ে কি হচ্ছে, স্পিডটা কমে যাচ্ছে বা কিছুটা মানে অবিলম্ব মানে নিচে যে পয়েন্ট আছে আপতন বিন্দু, এই নিচে কিছুটা শোষণ করে নিচ্ছে। আবার অবিলম্বের জন্য এর যে স্পিডে আসছিল, আলোর যে বেগে আসছিল 3 × 10⁹ বেগে আসছিল, সেই বেগটা কমে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, এটা একটু ট্যাড়া ভাবে এভাবে চলে যাচ্ছে, ঠিক আছে, এভাবে চলে যাচ্ছে, প্রতিফলিত না হয় প্রতিসরণ হয়ে গেছে, সেটা এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এবার আলোর প্রতিসরণে কি বলেছে দেখো, এখানে কি বলেছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দু এখানে ও, আপতন বিন্দুতে দুই মাধ্যমের লঘু মাধ্যম বায়ু মাধ্যম বলি সরি, লঘু মাধ্যম ঘন মাধ্যম, দুই মাধ্যমের বিভেদ তলের উপর, এই যে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে আছে, সর্বদা একই সমতলে থাকবে। এই যে আপতিত রশ্মি আছে, প্রতিসৃত রশ্মি এখানে আছে, সর্বদা একই সমতলের মধ্যে আছে, ঠিক আছে। এবার কি বলছে যে নির্দিষ্ট দুটি মাধ্যমে ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, দুটো মাধ্যম আছে নির্দিষ্ট, আর বলছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা মানে কি বলেছে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক বলে দিয়েছে। এটা হচ্ছে আপতন কোণ, এখানে আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ।
আগে কি হচ্ছিল, এখানে যখন আপতিত হয়ে যখন প্রতিসৃত হচ্ছিল, তখন আপতন কোণ আর প্রতিসরণ কোণ, আপতন কোণ, যখন এটা আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছিল তখন আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কি সমান ছিল। কিন্তু এবার কি হয়েছে, এবার প্রতিফলিত না হয়ে প্রতিসরণের সূত্রতে প্রতিসৃত হয়ে গেছে। সেজন্য কি হয়েছে, আই এর মান আর আর এর মান একদম ভিন্ন হয়, আবার ধ্রুবক হয়ে যায়। মানে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো না কত। এটা ছিল আলোর প্রতিসরণ। এই সূত্রটা ভালো করে পড়বে। আলোর প্রতিসরণ এই বছর কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। আলোর প্রতিসরণ আমার সাজেশনে আছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো আমি এখানে বলে দিলাম, আলোর প্রতিসরণ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আসতে পারে, তো তোমরা এটা দেখে রাখো। ওয়ার্ল্ড কম্পিউটার এডুকেশন সেন্টার, এখানে এভলিউশন অফ কম্পিউটার্স, ডেটা রিপ্রেজেন্টেশন, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, প্রোগ্রামিং ইন সি, প্র্যাকটিক্যাল এমএস উইন্ডোজ, ফ্লোচার্ট, কোডিং, এক্সিকিউটেশন ইত্যাদি এখানে শেখানো হয়। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এই সেন্টারের সঙ্গে যোগদান করতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ টাইম উই উইল গিভ ইউ এ ভেরিফাইড প্রাইভেট সার্টিফিকেট অ্যান্ড আই পুট আওয়ার সেন্টার অ্যাড্রেস ইন গিভেন বেলো। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে কি, স্নেলের সূত্র। ঠিক আছে, এবার স্নেলের সূত্রটা এবার আমি এখানে বলছি। দেখো আমি আগেই বলে দিয়েছিলাম যেটা একটা ওয়ান শর্ট ভিডিও, সেজন্য এখানে পুরো ডিটেলসে যাচ্ছি না, এখানে জাস্ট তোমাদেরকে সূত্রগুলো বলে দিচ্ছি যাতে তোমরা অঙ্ক যাতে না আটকায়। অঙ্ক আলো চ্যাপ্টার থেকে বেশি আসে, সেই জন্য অঙ্ক যাতে তোমরা করতে পারো সেইভাবে সূত্রগুলো আমি বলে দিচ্ছি। স্নেলের সূত্রটা তোমরা মনে রাখবে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এটা হচ্ছে স্নেলের সূত্র। মিউটা কি, মিউটা হয়েছে আলোর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই যেটা, এটা কখন প্রযোজ্য নয়, এটাও খাতার মধ্যে লিখে রাখো যে কখন প্রযোজ্য এটা নয়। এটা কখন প্রযোজ্য নয় জানো, এটা যখন লম্ব আপতন হবে। লম্ব আপতনের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য নয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এটাও কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে কখন স্নেলের সূত্র প্রযোজ্য নয়, তখন লম্ব আপতন বলতে হবে। আমি জাস্ট এটাকে একটা শর্ট নোট করে দিচ্ছি, যাতে শর্ট নোটটার সাহায্যে তোমরা রিভাইজ যাতে করতে পারো, সেই হিসাবে আমি এটাকে শর্ট নোট করে দিচ্ছি। তোমরা এগুলোকে ভালো করে পড়বে আর এগুলো এইভাবে লিখে রাখো। ঠিক আছে, যা যা বলছি সেগুলো চুপচাপ খাতার মধ্যে লেখো, বাকিটা তুমি পুরোপুরি ছেড়ে দাও আমার উপর। তুমি একবার এগুলো করে দেখো, এগুলো পড়বে, বুঝে বুঝে পড়ো, তুমি দেখবে আলো চ্যাপ্টারে তোমার কোনো প্রবলেম হবে না। চ্যুতির মান নিয়ে শর্ট কোশ্চেন আসছে। ঠিক আছে, এবার চ্যুতির মান নিয়ে আমি বলছি। এবার এখানটা তোমরা লেখো, স্টার দিয়ে লিখে রাখো, আর উপরে লিখতে পারো এমসিকিউ লিখে দিতে পারো। একটা লিখবে চ্যুতির মান সর্বাধিক, ঠিক আছে, আরেকটা লিখবে চ্যুতির মান সর্বনিম্ন। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে সবসময় বেগুনি বর্ণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বাধিক হবে, ম্যাক্সিমাম হবে ওখানে। আর চ্যুতির মান সর্বনিম্ন কখন হবে, লাল রঙের ক্ষেত্রে। লালের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে, সবচেয়ে কম হবে। ঠিক আছে, আর চ্যুতির মান কখন যেটা সর্বাধিক আছে সেটা হচ্ছে বেগুনি বর্ণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বাধিক, আর লালের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন। এখানে লিখে রাখবে সর্বাধিক হয়েছে বেগুনি আর এটা হয়েছে লাল। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো আমার সাজেশনে আছে। অলরেডি আমি সবই দিয়ে দিচ্ছি, খালি কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে দিচ্ছি, তোমার রিভাইজটা হয়ে যাচ্ছে। এই ভিডিওটা চলছে, এটা তোমার রিভাইজটা হচ্ছে, তোমাদের রিভাইজ হয়ে যাচ্ছে, এটা আগে মনে রাখো। এবার আমি আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রমাণটাতে, যেই প্রমাণটা এবার তোমাদের বেলা আসবে, সেই প্রমাণে এবার আমি ঢুকছি। এই প্রমাণটা কিন্তু ভালো করে বুঝবে। এই এই চ্যুতিকোণের প্রমাণটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের বেলা আসতে চলেছে, এটা কিন্তু ছাড়া করবে না, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এবার কি করবে, এখান দিয়ে পিকিউ নামের একটা আলোক রশ্মি যাচ্ছে। ঠিক আছে, পিকিউ নামের একটা আলোক রশ্মি এখান দিয়ে যাচ্ছে। আগে অভিলম্বটাও আঁকতে হবে, অভিলম্বটা আঁকা হয়নি, দাঁড়াও। তোমরা স্কেল দিয়ে করবে, আমি তো স্কেল নেই আমার কাছে এখন, আমি এমনি হাতেই করছি। তোমরা স্কেল দিয়ে করবে, আমি তো বোর্ডে করছি। পি আর কিউ, এই একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা এখানে কি হচ্ছে, I1 কোণ তৈরি করছে। পি কিউ, এই কিউ থেকে আবার আর রশ্মি আর যাচ্ছে। এই যে আলোক রশ্মিটা পি থেকে কিউ বিন্দুতে গেল, এইভাবে গেল, এবার কিউ থেকে বা আর বিন্দুতে এইভাবে আপতিত হচ্ছে। তারপর কি হবে, তারপর এখান দিয়ে বাইরে চলে যাবে। এতটুকু বুঝলে? এবার এখানটা কি করতে হবে, এখানে তোমাকে একটু বাড়াতে হবে, এটাকে এইভাবে বাড়িয়ে দাও, এটাকে নাম দিয়ে এম নাম দিয়ে দাও, আর এইটাকেও একটু বাড়াতে হবে এখান থেকে।
আমি উল্টো দিতে পারছি, এদিক দিয়ে বানাতে হবে টি। এই যেখানে যে কোণটা হবে এইটাই হচ্ছে ডেল্টা। আমাদেরকে ডেল্টার মানটা বার করতে হবে। এটা যেমনি I1 হয়েছে, এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে I2। আর তারপর নিচের দিকে এখানে কি হবে, এখানে প্রতিসৃত কোণ, এখানে হবে R1, এটা হবে R2। I1 আর I2 এখানে কি করছে, আপতন কোণ। আর এই R1 R2 কি, এটা কি করছে, প্রতিসৃত হচ্ছে, এখান থেকে গিয়ে প্রতিসৃত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে R1 আর R2 প্রতিসৃত কোণ। ঠিক আছে, এতদূর তোমরা বুঝতে পারলে? এখান দিয়ে যাচ্ছে তো, এখানে কি হচ্ছে, বাধা পেয়ে এখানে প্রতিসৃত পড়ছে। ওদিকে যেতে পারছে না, সোজা কেন বেরোতে পারে না, কেন সোজা যদি বেরিয়ে যেত, এখানে কি হচ্ছে, প্রতিসরণের ফলে ও সোজা না গিয়ে বেঁকে যাচ্ছে, যেটা আমি আলোর মানে যেটা আলোর প্রতিসরণের সূত্রতে যেটা ছিল এখানে সেটা হলো। এবার এখান থেকে যে লাইনটা লিখতে হবে সেটা আমি লিখছি, লেখো। এবিসি হলো একটি প্রিজম যার প্রতিসারক কোণ কি, প্রতিসারক কোণ হচ্ছে এইটা এ, প্রতিসারক কোণ হয়েছে এ। আর এবার লিখবে পি কিউ। পি কিউ একটি আলোক রশ্মি যা এই যে এ আর বি, এ বি তল, এ বি তলকে লিখবে এখানে যে পি কিউ একটি আলোক রশ্মি যা এ বি তলকে I1 কোণে আপতিত করেছে। লিখবে প্রতিসৃত, তারপর কমা দিয়ে লিখবে প্রতিসৃত হয়ে কিউআর, কিউআর বরাবর গেছে, গিয়ে কি করেছে, I2 কোণে প্রতিসৃত হয়েছে। প্রতিসৃত না, সরি, তাও কি করেছে, I2 কোণে নির্গত হয়ে গেছে। নির্গত হলো লিখবে, হয়েছে লিখবে না, হলো লিখবে। এবার আমাদেরকে চ্যুতি কোণটা বার করতে হবে। চ্যুতি কোণটা কি করে দেখো, চ্যুতি কোণটা কোনটা, এইটা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে আমাদের কি বার করতে হবে, কোণ RTM বার করতে হবে। কোণ RTM যদি আমরা বার করি তাহলে আমরা চ্যুতি কোণটা পেয়ে যাবো। এখানে লিখতে হবে অতএব চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু কোণ, এখানে কি RTM, কোণ RTM টা এখানে আমাদেরকে বার করতে। ত্রিভুজ QTR যদি আমরা কোণগুলোকে যদি বার করি, এর কিউ এর মানটা, আর এর মানটা যদি আমরা বার করি, তাহলে কিন্তু আমরা এর অপোজিটের টি এর মান, টি কোণের মানটাকে আমরা বার করতে পারবো। তো যেহেতু ত্রিভুজ QT আর এর ক্ষেত্রে ডেল্টা সমান কি হচ্ছে, দেখো ত্রিভুজ QTR, এখানে যদি আমরা যদি কোণ TQR আর কোণ TRQ এই দুটোকে যদি আমরা বার করে দিই, বার করে যদি এদের যদি যোগ করে দিই, তাহলেই আমরা ডেল্টার মানটা পেয়ে যাবো, অর্থাৎ চ্যুতি কোণের মানটা পেয়ে যাবো। তো এবার আমরা সেটাই করব, কোণ TQR প্লাস কোণ এই কোণটা TRQ। এবার এখানে TQR আর TRQ এর ভ্যালু এখন আমরা জানি না, এটাকেও আমরা বার করতে পারবো কি করে, দেখো ঠিক করে দেখো, এই গোটা কোণটা কত, এই আপতন কোণটা, এটা I1। এখানে যে প্রতিসারক কোণটা আছে বা প্রতিসৃত কোণটা যেটা আছে এটা হচ্ছে R1। এই I1 এর সঙ্গে যদি R1 যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই আমরা এই কোণ QTR এর কোণটা পেয়ে যাব। আবার এদিক থেকে যদি আমরা এই I2 টাকে R2 এর সাথে মাইনাস করে দিই, তাহলে আমরা কোণ TRQটা পেয়ে যাব। তো এবার সেটাই করছি, এখানে আমরা I1 মাইনাস R1 প্লাস এখানে I2 মাইনাস R2। এবার ব্র্যাকেট যদি হাঁটিয়ে দাও, I1 ব্র্যাকেট হাঁটিয়ে যদি I1 আর R1 যদি একসঙ্গে করি, I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। এবার এখান থেকে যদি আমরা, এবার এখান থেকে কি করবে, মাইনাসটাই কমন নিবে, মাইনাসটা কমন নিলে হয়ে যাচ্ছে তোমার R1 প্লাস R2। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা কমন এটাকে আমরা 1 নাম্বার ধরে নেব। 1 নাম্বার ধরার পর এবার আমাদেরকে চতুর্ভুজের ইয়েটা বার করতে হবে। এবার দেখো ঠিক করে দেখো, এইগুলোকে বাদ দাও, এগুলো যা যা আছে এগুলোকে বাদ দাও, তুমি খালি এটাকে ফোকাস করো, কোণ AQOR, এটাকে ফোকাস করো। AQOR এটা একটা চতুর্ভুজ মনে হচ্ছে না, দেখো ঠিক করে, কোণ AQOR, AQOR মানে এদের এক একটা, কোণ A, কোণ Q, ও আর কোণ R যদি আমরা বার করিনি, তাহলেও আমরা ডেল্টার মানটাকে বার করতে পারবো। কেন, এখানে R1 প্লাস R2 মানটা বার করতে হবে, সেই জন্য আমরা যদি এটাকে আমাদের এই চতুর্ভুজের গোটার মানটাকে আমাদের বার করতে হবে। তো এখানে আমরা কি লিখবো, চতুর্ভুজ, এখানে আমরা লিখবো চতুর্ভুজ
এ কিউ ও আর এর ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ কিউ প্লাস কোণ ও প্লাস কোণ আর। এবার গোটাটা কি হবে? গোটাটা 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের পুরো যে কোণটা সেটা কত হয়? 360 ডিগ্রি হয়। তো এখানে 360 ডিগ্রি আমরা এটা ধরলাম। এটা ঠিক করে দেখো, এই বি তলে এনও যে অভিলম্বটা আছে সেখানে কিন্তু কিউটা আছে। অভিলম্ব লম্ব আছে মানে কত? এটা মানে কত হবে? কিউ এর মানটা এখানে 90 ডিগ্রি হচ্ছে না? লম্ব মানে এই যে লম্ব মানে কিউ এর মানটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তো এটাও 90 ডিগ্রি হচ্ছে আর এখানে আর এর মানটাও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে কিউ আর আর এর জায়গায় আমরা 90 ডিগ্রি বসাতে পারবো কি পারবো না? পারবো। তো এখানে আমাদের আগে ব্র্যাকেটে এখানটা আমরা কি করবো? এখানে আমরা লিখবো কোণ এ প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ ও প্লাস এখানটা আর এর জায়গায় আবার 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি লিখবো। এখানটা কি লিখে দেবো? এখানে লিখে দেবো যেহেতু এনও এনও এটা লম্ব সাইন এ বি। আবার এখানটা লিখবো ও, লিখবো এন ড্যাশ ও লম্ব এসি। এটা এখানে হলো। এবার আমরা কি করবো? 90 ডিগ্রি এটাকে ওইদিকে নিয়ে যাবো। কোণ এ প্লাস কোণ ও ইকুয়াল টু কি হবে? এখানে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? কোণ এ প্লাস কোণ ও হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। এটা হয়ে গেল 3 নাম্বার। এবার আমাদের বার করতে হবে এই কোণ কিউ ও আর। কোণ কিউ ও আর মানে আমাদের কিউ আর আর এর ভ্যালুটা আমরা যদি জানতে পেরে গেছি, বা কিউ আর আর এর ভ্যালুটা যদি আমরা এখানে আমাদের কোণ কিউ ও আরটা বার করতে হবে। কেন? এখানে দেখো এখানে কোণ ও আছে, এখানে কোণ ও তার কোথাও নেই, সেই জন্য কোণ কিউ ও আর আমাদের এখানে বার করতে হবে। এটা বার করলেই আমরা চ্যুতি কোণটা পেয়ে যাব। দেখো ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে কোণ কিউ প্লাস কোণ ও প্লাস কোণ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হলো। এবার এখানটা দেখো কি করতে হবে। কোণ কিউ আর কোণ আর এখানে কিন্তু আমরা ভ্যালুটা জানি। কোণ কিউ আর কোণ আর এর ভ্যালু কত জানো? কোণ কিউ আর কোণ আর এর ভ্যালু হয়েছে R1। কোণ কিউ এর ভ্যালু কত? কোণ কিউর ভ্যালু R1 আর এখানে কোণ আর এর ভ্যালু হয়েছে R2। তো এখানটা আমরা লিখবো R1 প্লাস R2। ঠিক আছে, লিখলে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই কোণ জিরোটা, কোণ জিরো। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো চিত্রানুযায়ী বলে লিখে দেবে কোণ কিউ ইকুয়াল টু R1 ও কোণ আর ইকুয়াল টু R2। ব্যাস এটা লিখে দিলে হয়ে যাবে। এবার দেখো ঠিক করে দেখো 180 ডিগ্রি মাইনাস কোণ জিরো। আর দেখো এখানে এ প্লাস কোণ জিরো ইকুয়াল টু 180 ডিগ্রি আছে। এখানে যদি এই যে কোণ জিরো এটা যদি এখানে নিয়ে যাও 180 ডিগ্রি মাইনাস জিরো, তাহলে কত হয়ে যাচ্ছে? এ সমানই তো কোণ এটাই তো কোণ 180 ডিগ্রি মাইনাস ও হচ্ছে না? তো কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ ও, এটা বার করতে হলে কি করতে? দেখো এ প্লাস কোণ ও আছে, এই কোণ ওটা যদি তুমি এখানে করে দাও তাহলে এ হয়ে যাচ্ছে, এর মানটা এখানে হয়ে যায়। তাহলে কি হচ্ছে এখানে? এখানে তাহলে হচ্ছে R1 প্লাস R2 ইকুয়াল টু এ। এখানটা তোমরা লিখে দিতে পারো ইউজিং 3 বা 3 নম্বর থেকে এমনিও লিখতে পারো, আমি ইউজিং 3 লিখে দিয়েছি। এবার আমরা কি করব? এখানে আমরা লিখবো অতএব 1 ইমপ্লাই দিয়ে লিখবো ডেল্টা ইকুয়াল টু, এখানে কি ছিল? I1 প্লাস I2 মাইনাস এই R1 প্লাস R2 জায়গাটাতে আমরা এ বসিয়ে দেবো। এখানটা আমরা বসিলাম এ। এই যে এটাই হয়েছে আমাদের একটি প্রিজমের আলোক রশ্মির চ্যুতি কোণের মান। এটাই কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আবারও বলছি, এই প্রমাণটা করে রাখবে। আলোর বিচ্ছুরণ তারপর বাকি যে আর যা আছে ওগুলো আর করাচ্ছি না, কেন ওগুলো অলমোস্ট ওগুলোতে কনসেপ্টে কিছু নেই। ওগুলো তোমরা যদি একটু পড়েছো তাহলেই বুঝতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা চিত্র, উত্তল লেন্সে হোক বা অবতল লেন্সে হোক, এটা তোমাদের বেলা আসতে পারে, আমাদের সাজেশনেও আছে। তো এবার এটা আমি করবো, তার আগে তোমাদের কিছু একটা জিনিস জানতে হবে। তো এটা আমি এখানে বলছি। দেখো আলোক কেন্দ্র কোনটা? আলোক কেন্দ্রটা আগে বলছি। এই ধরো একটা উত্তল লেন্স ধরো। তো এই যে একটা উত্তল লেন্স ধরো এটা, ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি। এই যে মধ্যবিন্দুটা আছে এটাই হচ্ছে আলোক কেন্দ্র, এটাকে আলোক কেন্দ্র বলা হয়। ফোকাস কোনটা? ফোকাস হয়েছে এইটা, যে এই যে লেন্সটা যে আছে, তো এই প্রধান অক্ষের উপর আছে, এখানে যে দূরত্ব মানে এই যে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এটাকে আমি ধরলাম ফোকাস বিন্দু। এই আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু যে দূরত্ব এটাকেই বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, এটা তোমরা বুঝলে। এবার আরেকটা জিনিস, এটা যেটা জানতে হবে, মানে চিত্র আঁকার সময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
ফোকাসেরও কিন্তু দুদিকে হয়, ঠিক আছে, এখানেও হবে, আবার ঠিক এখানে যতটা তুমি দৈর্ঘ্যটা নিয়েছো ঠিক অতটাই দৈর্ঘ্য এখানেও নিতে হবে, সেম যেন হয়, আলাদা না হয়, এটা ছোট, এটা হাফ হয়ে গেল, এটা অর্ধেক হয়ে গেল, অমনি যেন না হয়। যতটা তুমি এখানে নিয়েছো, এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটাও 1 সেন্টিমিটার হবে, এটা মাথায় রাখবে। বস্তুটা যদি এখানে রাখা হয়, এখানে ধরো বস্তুটা রাখা হলো, তো প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব এখানে গঠিত হবে, এখানে গঠিত হবে, কিন্তু এই হবে না, উল্টো দিকে গঠিত হবে, এইমনি গঠিত হবে। যদি এটা এ বি হয়, বস্তুটা ধরো এ বি প্রতিবিম্ব, তো এটা কি হবে? এটা বি ড্যাশ এ ড্যাশ হয়ে যাবে, উল্টো দিকে প্রতিবিম্ব গঠিত হবে। এটা কখন হবে? এটা যখন সৎ বলবে, সৎ বিম্ব যদি হয়, সৎ অবশীর্ষ যখন হবে তখন এমনি হবে। প্রতিবিম্ব মানে তখন কি হবে? তখন ফোকাসের আগে বস্তুটাকে রাখা হবে, আর প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? ফোকাসের পরে, এই সাইডে হবে, এখানে কিন্তু হবে না, ওই সাইডে হবে, উল্টো দিকে প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে, এটা মনে রাখবে, সেটা হচ্ছে সৎ। কিন্তু যখন যখন অসৎ বলবে, এটা আমি কি জন্য করছিলাম? এটা আমি করছিলাম সদের জন্য। এইভাবে তোমরা লিখে রাখো, পারলে খাতার মধ্যে লিখে রাখো, সৎ অবশীর্ষ, এটা লিখে রাখো। এটা লিখলে এবার এখানটা লিখো অসৎ। অসতের ক্ষেত্রে ধরো কি তুমি উত্তর লেন্সই আমি ধরলাম, যে তুমি উত্তর লেন্সটাকেই আবার রাখলে এখানে, এখানে ধরো ফোকাস, এখানে ধরো আবার সেই একই মাপের ফোকাস, ঠিক আছে, এখানে আলোক কেন্দ্র। এবার সদের ক্ষেত্রে কি হয় জানো? ঠিক এর উল্টোটা, ঠিক উল্টোটা কি হবে দেখো, পুরোপুরি দেখো। এখানে কি হয়েছিল? ফোকাস বিন্দুর আগে বস্তুটা রাখা হয়েছিল। অসদের ক্ষেত্রে এটা, সদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু যখন অসৎ বলবে তখন কি হবে? এই আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দু এদের দূরত্বের মধ্যেখানে হবে, এই দূরত্বের মধ্যেখানে বস্তুটাকে রাখা হবে, ঠিক আছে, এই দূরত্বের মধ্যেখানে বস্তুটাকে রাখা হবে। প্রতিবিম্বরও উল্টো হবে, কি হবে? প্রতিবিম্ব এখানে কি হয়েছিল? উল্টো ভাবে গঠিত হয়েছিল, তো এবার প্রতিবিম্বটা কি হবে? এখানে না, এই প্রতিবিম্বটাকে তুমি এখানে ভাও, এখানে গঠিত হবে প্রতিবিম্বটা, মানে এখানটা গঠিত হবে, এখানে গঠিত হবে, সোজা ভাবে গঠিত হবে, ঠিক আছে, মানে এটা যতটা ছিল তার থেকে একটু ডবল ধরো, এইভাবে প্রতিবিম্বটা গঠিত হবে, এ ড্যাশ বি ড্যাশ। এইটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে, এটা লিখে রাখো, কাজে লাগবে এটা। এটা যখন যখন তোমরা ছবিটা আঁকবে তখন এটা কাজে লাগবে। এই যে এই কোশ্চেনটাই তোমাদের বেলায় আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পাচ্ছে যতবার স্টার মেরাও, এটা তোমাদের বেলায় আসতে বলেছে। কি বলেছে? বলেছে উত্তল লেন্সের সাহায্যে, উত্তল লেন্স বলেছে, এটাও দেখে নেবে যে লেন্স কোনটা বলেছে, উত্তল না অবতল, সেই বুঝে আঁকবে। উত্তল লেন্সের সাহায্যে কি হবে? অসৎ, সমশীর্ষ ও বিপরীত প্রতিবিম্ব গঠন করা যায়, তার চিত্রের মাধ্যমে দেখাও। দেখো চিত্রের মাধ্যমে দেখাও, যদি নাও বলে, যদি এটাও বলতো যে উত্তোলনের সাহায্যে কিভাবে অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিত, তাহলেও কিন্তু চিত্রই দেখাতে হবে, ওখানেও ব্যাখ্যা করে বলার দরকার নেই, চিত্র এঁকে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এটা কি করে করতে হবে। এই আমরা একটা উত্তল লেন্স এইভাবে আঁকলাম প্রথমে, পারলে তোমরা কম্পাসে করবে, আমার তো বোর্ডে। এটা হলো এখানে ফোকাস বিন্দুটা, ঠিক আছে, দুদিকে ফোকাস বিন্দু দেবে, এটা মনে থাকে জানো, দুদিকে ফোকাস বিন্দু দেবে, এটা দিলে এল, এল ড্যাশ দিয়ে দিলে, এটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রের নাম দিলে ও। এবার কি করতে হবে? আর হ্যাঁ, পেন্সিলে আঁকবে, ঠিক আছে, পেনে নয় কিন্তু, পেন্সিলে আঁকবে ছবিটা, এটাও বললাম। তো এবার এটা আমাদের দেখতে হবে কি বলেছে, অসৎ বলেছে, সমশিষ্ট বিবর্ধিত বলেছে, অসৎ বিম্ব বলেছে। সৎ বিম্বতে কি হয়েছিল? সৎ বিম্বতে বস্তুটাকে এখানে রাখা হয়েছিল, আর প্রতিবিম্ব গঠিত হয়েছিল এইখানটাতে, কিন্তু এখানে অসৎ বলেছে, এটা অসতে কি হবে? অসতে এই যে ফোকাসটা আছে, ফোকাসের এখানেই তোমার বস্তুটাকে রাখা হবে। এখানে আমরা বস্তুটাকে রাখছি, তাহলে এখানটা রাখো এইভাবে, বস্তুটাকে এইভাবে রাখো, নাম দাও, এটা নাম দাও পি কিউ, নামটা দিলে এটা হচ্ছে বস্তুটা, এখানে রাখলে, এখানে লিখে দেবে বস্তু, ঠিক আছে। এবার ঠিক এটা যতটা আছে তার তার থেকে একটু বেশি বড়, তার থেকে একটু বড় এখানটা প্রতিবিম্বটাকে করবে, তার ডবল, এটা যতটা আছে তার ডবল প্রতিবিম্বটাকে, এখানটা নাম দেবে পি ড্যাশ, এখানে নাম দেবে কিউ ড্যাশ, এটা লিখে দেবে প্রতিবিম্ব। এবার এখান দিয়ে আলোক রশ্মিটাকে বার করতে হবে। আলোক রশ্মি এখানে কি করবে? এইভাবে যাবে, প্রথমে এইভাবে গেল, তারপর এখান দিয়ে সোজা যাবে, এইভাবে যাবে, ফোকাস দিয়ে এভাবে বেরিয়ে যাবে, এভাবে বেরিয়ে যাবে ফোকাস দিয়ে। এবার এই আবার আলোক রশ্মিটা কি করবে না, এই আলোক কেন্দ্র দিয়েও বেরিয়ে যাবে, ধরো আলোক কেন্দ্রটাকে ওটাকে এখানে করে দিই, এই আলোক কেন্দ্র দিয়ে এইভাবে বেরিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়েও এইভাবে বেরিয়ে গেল। এবার এটাকে তুমি উল্টো দিকে আঁকবে, ঠিক আছে, দাঁড়াও আমাকে ঠিক করে নিতে হবে, এখানে পিটা এখানে করে দিই, আমাকে সেট করতে হবে, আসলে আমার তো পেন্সিল রবার থাকবে না, আমাকে তো বোর্ডেই আঁকতে হবে, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে এখান দিয়ে এইভাবে জয়েন্ট করবে, তোমরা স্কেলে করবে, পেন্সিলে আঁকবে, তাহলে দেখবে হয়ে যাবে। আমি আপাতত এমনি করে রেখে দিলাম, এটা হয়েছে তোমার চিত্র। এই চিত্রটা লিখে দেবে, আর এখানে লিখে দেবে যে, নিচে চাইলে লিখে দিতে পারো, পেনে হোক পেন্সিলে হোক, লিখে দেবে এইভাবে, অসৎ
সমশীর্ষ বিবর্ধিত, ব্যাস তোমার চিত্র শেষ। তুমি এখানে 3-3 পেয়ে যাচ্ছ, 3 নাম্বার পুরো পকেটে। তো এই ছিল আজকের ওয়ান শট ভিডিওটা। দেখো এখানে আর বাকিটা ডিসকাস করলাম না, ওগুলো তোমরা জানো অ্যাকচুয়ালি। আর পারলে তোমরা আলোর বিচ্ছুরণটা অল্প স্বল্প দেখতে পারো, ওখানেও দেখবে, কিন্তু ওগুলো তোমরা পড়লে ওগুলো পুরোপুরি থিওরির উপর, ওখানে বোঝানোর কিছু নেই। ওগুলো তোমরা যদি একটু যদি বুঝে করে রিয়েল লাইফের সঙ্গে একটু উদাহরণভাবে যদি পড়েছো, তাহলে তোমাদের হয়ে যাবে। তোমাদের যা কঠিন পার্ট ছিল সেটাকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে। এর যে পরের ভিডিওটাতে এখানে আলো চ্যাপ্টারে যত অঙ্ক আছে, ফর্মুলা দিয়ে হোক যত অঙ্ক আছে, পুরো ফর্মুলা লিখে দেবো আমি বোর্ডের মধ্যে, এখানে পুরো লিখে দেবো প্রথমে। ওগুলোকে তোমরা আগে খাতায় লিখে নেবে, তারপর যত অঙ্ক আছে আমি সব করাবো, যত টাইপের অঙ্ক হয়, যাতে আলো এক চ্যাপ্টারে একটা অঙ্ক যাতে তোমাদের মাধ্যমিকে না আটকায়। তোমাদের টেস্ট পেপারেরও অনেক অঙ্ক থাকবে ওখানে, দেখে নিও, আমার কথাটাকে মিলিয়ে নিও। তো সেই জন্য বলছি ভিডিওটা কিন্তু ওটা অবশ্যই দেখো। আরেকবার বলে দিচ্ছি, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক যেটা ছিল, ওই প্রমাণটা অবশ্যই করবে। আর যে চ্যুতিকোণে যেটা আমরা করলাম, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই দুটো প্রমাণ পুরো করে যাবে, পুরো, যাতে পরীক্ষায় আসতে যেন ছেড়ে না আসতে হয়, সেইভাবে করে যাবে। আগেও বলে দিচ্ছি, এখানে আবার লিখেও দিচ্ছি, ঠিক আছে? এখানে লিখেও দিচ্ছি R ইকুয়াল টু 2F, আর এখানটা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই দুটোই ইম্পর্টেন্ট আছে, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট আছে। আমার মনে হয় দুটো দেখবে অর করে দিয়ে দেবে, হয় বলবে এটা করো, নাহলে অর দিয়ে দেবে এটা করো। টেস্ট পেপারে কিন্তু এটাও দিচ্ছে, আবার এটাও দিচ্ছে, দুটোকে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখা হচ্ছে আলো চ্যাপ্টারের অঙ্কের ভিডিওটা। যদি ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে এই দিকে আছে, ক্লিক করো না, যদি না থাকে তাহলে পরের বার দেখে নেবে।